গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মোহাম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে ২০১৬ সালের ২১শে বইমেলায়, আর উপন্যাসটি প্রকাশিত হয়েছে শিকড় প্রকাশনী থেকে। পড়ছি উপন্যাসের প্রথম পর্ব। আমি মোহাম্মদ সাইফ। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আমার একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। আমার এই উপন্যাসটি সহ আমার সকল উপন্যাস পাওয়া যাচ্ছে শিকড় প্রকাশনের স্টলে। শিকড় প্রকাশনের স্টল নাম্বার ৬৪১ থেকে ৬৪৫। এই লাশ তার খুনিকে ভালোবাসে মূলত একটি প্রেমের উপন্যাস, তবে এখানে আছে দ্রোহ, আছে নিয়তি। ট্র্যাজিক এই উপন্যাসটি আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আমি জানতাম হাসির বিপরীত কান্না। নওশীন বলল, ভুল। হাসির বিপরীত নাক ডাকা। কারণ হাসি আর কান্নার মধ্যে অনেক মিল। আমরা যেসব কারণে হাসতে পারি সেই একই কারণে কাঁদতেও পারি। হাসতে হাসতে আমাদের চোখে পানি চলে আসে, আর নাক ডাকলে অন্যের চোখে পানি আসে। হাসি কান্না আমাদের সফটওয়্যারের গুণ, নাক ডাকা আমাদের হার্ডওয়্যারের দোষ। নসীনকে আমি চিনি ২২ মিনিট ধরে। ওর সাথে আমার পরিচয় পর্বটা খুবই সিনেম্যাটিক। আর্ট গ্যালারিতে এসেছিলাম চিত্র প্রদর্শনী দেখতে। হঠাৎ পুলিশ আর হরতাল সমর্থকদের মধ্যে শুরু হলো যুদ্ধ। একটা বোমা ফাটার শব্দে কেঁপে উঠল গ্যালারিটা। বোমা, টিয়ার গ্যাসের ধোঁয়ায় সামনের রাস্তাটাকে মনে হচ্ছিল একটা গ্যাসে ভর্তি টেস্ট টিউব। কানে আসছিল মানুষের চিৎকার আর ঠাস ঠাস গুলির শব্দে বন্দুকের চেঁচামেচি। বন্ধ হয়ে গেল প্রদর্শনী। দরজা জানলা বন্ধ করে আর্ট গ্যালারির ক্যান্টিনে বসে আছি আমরা ১৫-২০ জন। একটা চেয়ারও খালি নেই এখানে। কোনার টেবিলে একা বসেছিল মেয়েটা। ওর সামনের চেয়ারটা ফাঁকা। সাহস করে এগিয়ে গেলাম। কেমন আছেন নসীন? মেয়েটা চমকে উঠে তাকালো আমার দিকে। ওর প্রশান্তির শুভ্রতা অনেকখানি রং হারালো আমার অবাঞ্ছিত আগ্রাসনে। এক নজরে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বিস্ময়ের ঘোরে বলল, সরি, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। কাল জন্মদিনে নিশ্চয় অনেক মজা করেছেন। মেনি রিটার্নস অব দ্য ডে। আগে মুখটা ফ্যাকাশে ছিল, এবার কপালেও ভাঁজ পড়ল নওশীনের। নওশীন, আপনি মোহাম্মদপুরে থাকেন, কাদেরাবাদ হাউজিং, তাই না? আকাশ থেকে পড়তে পড়তে নওশীন বলল, জি, কিন্তু আপনি কে? আর আটকাতে পারলাম না হাসিটা। মেঝেতে পড়ে থাকা কার্ডটা তুলতে তুলতে বললাম, আমি কেউ না। নওশীনের লাইব্রেরি কার্ডটা পড়ে গিয়েছিল ব্যাগ থেকে। কার্ডে ওর ছবি, নাম, ঠিকানা, জন্মদিন সব লেখা ছিল। আমি এতক্ষণ সেগুলো দেখে দেখেই ওকে চমকে দিচ্ছিলাম। এবার আমার সরি বলার পালা। কার্ডটা নওশীনের হাতে দিলাম। সরি নওশীন, আপনার সাথে মজা করছিলাম। হাসতে হাসতে কার্ডটা ব্যাগে ঢুকালো নওশীন। আমি চলে যাচ্ছিলাম অন্যদিকে। নওশীন আমাকে ডাকল পিছন থেকে। শুনুন, আপনি চাইলে এখানে বসতে পারেন। তাছাড়া আর কোনো চেয়ারও খালি নাই। সাইরেন বাজাতে বাজাতে পুলিশের কয়েকটা গাড়ি গেল পাশের রাস্তা দিয়ে। ক্যান্টিনের কেউ একজন চিৎকার করে বলল, কেউ বাইরে যাবেন না, অবস্থা ভালো না। সবার মতো নওশীনও উদ্বিগ্ন হয়ে উঠল। ভয় পাচ্ছেন নওশীন? হ্যাঁ, ভয় তো একটু পাচ্ছি। কতক্ষণ আটকে থাকতে হয় কে জানে। নওশীনের ভয় কাটাতে প্রসঙ্গ বদলালাম। ওকে বাধ্য করলাম অন্য কিছু নিয়ে ভাবতে। ভয়কে উল্টে দিলে তা হয় রোমাঞ্চ। আপনি কবি রবীন্দ্র স্টাইনের নাম শুনেছেন নওশীন? এই নাম কি শোনা উচিত? আপনি তো রবীন্দ্রনাথ আর আইনস্টাইন দুজনকেই কেটে ফেলেছেন। না, কাটিনি, বরং দুজনকে জুড়ে দিয়েছি। কারণ কবি রবীন্দ্র স্টাইন বলেছেন, সময় যদি কখনো একা করে দেয় তোমাকে, তবে এক চুমুক পানি পান করো। তারপর পানির বোতলটা সামনে রেখে তাকে একটা গল্প শোনাও। নওশীন ওর ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে টেবিলের মাঝখানে রাখল। বোতলের গায়ে লেখা জীবন। জীবন মিনারেল ওয়াটার। নিন, এবার গল্প শোনান বোতলটাকে। মুক্তার বনে উলু ছড়ানোর অভ্যাস আমার অনেক দিনের। লোভটা সামলাতে পারলাম না। আমি টেবিলের ওপর ২ কনুই রেখে একটু ঝুঁকলাম বোতলটার দিকে। বোতল, আপনি কি কখনো খুলনায় গিয়েছেন? না। মেয়েদের গলায় নিজেই উত্তর দিলাম। রূপসা নদীর নাম নিশ্চয় শুনেছেন? না। বেশ মজা পাওয়ার ভঙ্গিতে নওশীন বলল, না, বোতলটা মিথ্যা বলছে। রূপসা নদীর নাম সে শুনেছে।
ওকে বোতল। তাহলে সেই রূপসাপাড়ার গল্প শুনুন। একদা এক দেশে ছিল এক ভরা নদী। নদীর নাম রূপসা। রূপসার এক পাশে দৌলতপুর। খুলনা থেকে ১০-১২ কিলোমিটার দূরে ছোট্ট একটা শহর। সোনালী জুট মিল ছিল দৌলতপুর শহরের প্রাণ। মিলের ১-১.৫ হাজার শ্রমিকের উচ্ছ্বাসে গম গম করত দৌলতপুর। রূপসার অন্যদিকে হাজারো গাছে ঢাকা এক গ্রাম উজিরপুর। প্রতিদিন সেখানে সূর্যের আলোয় গোসল করে গাছেরা, আর উজিরপুরের মাটি ভিজে যায় গাছের ছায়ায়। তখনও বিদ্যুৎ হাসেনি উজিরপুরে। তারপরও সেখানে জ্বলে মরিচাবাতি। অমাবস্যার রাতে জোনাকি পোকারা জ্বালায় সেই বাতি। হাটের দিন সন্ধ্যাবেলা উজিরপুর মৌ মৌ করে ইলিশ ভাজির গন্ধে। বসন্তের দিনে মনে হয় উজিরপুর একটি সবুজ শাড়ি, আর রূপসা তার সাদা পাড়। শীতের পূর্ণিমায় উজিরপুর যেন গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া এক দুরন্ত কিশোর। সেই রূপসার পানিতে বাস করত এক অতি মোটা মাছ। শরীরের ভারে সে ভাসতে পারত না পানির উপর। পানির মধ্যেই পানিতে ডুবে থাকত মাছটা। একদিন সে গেল কবিরাজের কাছে শরীরের ওজন কমাতে। মাছটাকে দেখে কবিরাজ বলল, তোমার ওজন কত সেটা লেখো এ কাগজে। মাছটা লিখল তার ওজন। কাগজের দিকে তাকিয়ে কবিরাজ গম্ভীর গলায় বলল, আমি তোমাকে তোমার ওজন লিখতে বলেছি, ফোন নাম্বার না। কবিরাজের কথা শুনে মন খুব খারাপ হলো মাছটার। বাড়িতে ফিরে সে শুরু করল ব্যায়াম। দিনরাত লেজ দিয়ে একটা ঢোল বাজাত মাছটা। শুধুমাত্র দুধের শিশুরাই শুনতে পেত সেই ঢোলের শব্দ। কিন্তু সমস্যা হতো, মাছটা যখন যেত টয়লেটে, থেমে যেত ঢোলের বাদ্য, আর কেঁদে উঠত সব শিশুরা। আবার যখন শুরু হতো ঢোলের বাজনা, তখন কান্না থামিয়ে দুধ মুখে ঘুমিয়ে পড়ত শিশুরা। এমন হাজারো গল্প ভেসে বেড়ায় উজিরপুরের মানুষের রক্তে। টেলিভিশনের নাম সেখানে কিস্সা। উজিরপুরের সহজ সরল মানুষগুলো জীবনকে দেখে দূরবীনের অন্য পাশ দিয়ে। রূপসার ওপর তখনও কোনো ব্রিজ ছিল না। নৌকায় নদী পার হয়ে যেতে হতো দৌলতপুর। দৌলতপুরে জমির দাম বেশি হওয়ায় মিলের অধিকাংশ কর্মকর্তারা বাড়ি বানিয়েছিলেন উজিরপুরে। প্রতিদিন নৌকায় নদী পার হয়ে তারা যেতেন কর্মস্থলে। উজিরপুর তাই ঠিক গ্রাম না, শহর বিচ্ছিন্ন এক শহরতলি। সেই উজিরপুরের একটা পরিবারকে জানতাম আমি। ছোট জায়গা উজিরপুর, সবাই সবার আত্মীয়। রঞ্জুদারা ছিল ৪ ভাই বোন। রঞ্জুদা সবার বড়, তারপর রাশেদ, রাশেদের পর চন্দন, আর সবার ছোট বিনা। রঞ্জুদার বাবা মনে প্রাণে বিশ্বাস করেন তিনি একজন দার্শনিক। পৃথিবীতে তিনি তার মূর্ত উপস্থিতিকে মনে করেন বিমূর্ত রহস্যের সাময়িক দৃশ্যমানতা। তার মতে আমাদের এ খুঁতে ভরা পৃথিবী অন্য কোনো নিখুঁত পৃথিবীর প্রতিচ্ছবি। তবে পেশায় তিনি সোনালী জুট মিলের চিফ অ্যাকাউন্টেন্ট। তার সারা দিন কাটে চটের বস্তা আর পাটের হিসাব করতে করতে। জীবনের এই ট্র্যাজেডিকে তিনি মেনে নিয়েছেন এই আশায় যে মৃত্যুর পর তার দেখা হবে সক্রেটিসের সাথে। একটা সিগারেট ধরিয়ে আলোচনায় বসবেন সক্রেটিসের সাথে। ক্যান্সারের ভয়ে সিগারেট খায় না রঞ্জুদার বাবা। মৃত্যুর পর সেই ভয় নেই, শরীরও নাই, ক্যান্সারও নাই। কিন্তু সক্রেটিসের সামনে সিগারেট ধরানো কি উচিত হবে? হাজার হোক উনি বয়সে বড়, প্রায় ৩,০০০ বছরের বড়। আল্লাহ ভরসা, এত বড় দার্শনিক নিশ্চয়ই পাগল কিসিমের হবে। সিগারেট ধরানোর বেয়াদবি গায়ে না মেখে বেয়াদবি কি, কোথায় তার উৎপত্তি, বেয়াদবির মাত্রা কিভাবে মাপা যায়, এসব নিয়ে তত্ত্ব বের করবেন। সক্রেটিসের সাথে রঞ্জুদার বাবার আলোচনার বিষয়বস্তু হবে বাংলাদেশে গণতন্ত্র বিকাশের অন্তরায়সমূহ এবং আমাদের করণীয়। আলোচনার শেষে সক্রেটিসের উপদেশনামা ভূত হয়ে রঞ্জুদার বাবা রেখে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার টেবিলে। বিনার বয়স তখন ৩ বছর, আর চন্দন পড়ে ক্লাস 5-এ। ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল বিনার। প্রায় সে নেমে যেত খাট থেকে। একদিন রাতে দরজা খোলা পেয়ে উঠানে চলে এসেছিল বিনা। বাড়ির পাশেই পুকুর। ভীষণ চিন্তায় পড়ে গেল রঞ্জুদার বাবা মা। কি করা যায় বিনাকে নিয়ে? অনেক চিন্তা ভাবনার পর তারা খুঁজে পেল এক সহজ সমাধান। বিনার পায়ে পরানো হলো একটা নূপুর। সারাদিন নূপুর বাজিয়ে বিনা ঘুরে বেড়ায় বাড়ির সমস্ত উঠোনে।
একদিন দুপুরে কোথাও পাওয়া যাচ্ছিল না বিনাকে। মা ভেবেছিল বিনা হয়তো খেলছে চন্দনের সাথে। আজ সকাল থেকে রান্নাঘরে মা। তার দম ফেলার সময় নেই। একগাদা পুঁটি মাছ কিনে এনেছে বাবা সেই সাত সকালে। গত কয়েকদিন ধরেই রঞ্জুদার বাবা নতুন উৎপাত শুরু করেছে। খবরের কাগজে লিখেছে ছোট মাছ খেলে নাকি চোখ ভালো থাকে। আকাশে তারাদের নাকি ভুঁড়িও দেখা যায় খালি চোখে, দূরবীন লাগে না। সে থেকে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বাজারে যায় রঞ্জুদার বাবা। সকাল থেকে মা তাই ছোট পুঁটি মাছ আর বাবাকে কুটছে একসাথে। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছছে আর বলছে, তোমার চশমার কাচ 1 ইঞ্চি পুরো। তোমার ছোট মাছ খাবার কি দরকার? এই মাছ যদি তুমি চোখেও ঘষো তাও তোমার চোখ ভালো হবে না। চত্ব সব অঝক্কি। চন্দন রান্নাঘরে ঢুকতেই মা বলল, বিনা কোথায় রে চন্দন? আমি তো বিনাকে দেখিনি। বলিস কি? তাহলে বিনা কোথায়? মাছের ঝুড়ি ফেলে মা এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। উঠানের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে মা, বিনা, বিনা, বিনা। বিনার কোনো সাড়া না পেয়ে এই মুহূর্তেই শান্ত মা উদ্ভ্রান্ত হয়ে উঠল, ছুটল ঘরের ভিতর। প্রতিটি ঘরের খাটের উপরে, নিচে, সিঁড়ির নিচে সবখানে দেখল মা। কোথাও নেই বিনা। অস্থির মার বিনা বিনা ডাকটা যেন ক্রমিক কান্নায় বদলে যাচ্ছে। অবশেষে মা এলো পুকুর পাড়ে। পুকুর পাড়ের মাটিতে, ঘাসে মা খুঁজছে বিনার পায়ের দাগ। পাশের বাড়ির মাজের চাচি ছিল আশেপাশে কোথাও। মাকে দেখে চাচি বলল, ভাবি কি খুঁজছেন? চাচির কথা শুনে মা সামলাতে পারল না নিজেকে, কেঁদে ফেলল মা। চোখ মুছতে মুছতে কোনো রকমে বলল, ভাবি, বিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচিও চমকে উঠল মার কথায়। বলেন কি ভাবি, আষাঢ় মাস, পুকুরে পানি কানায় কানায়, এখন উপায়? একটু পর মার চিৎকার চেঁচামেচিতে রঞ্জুদা আর রাশেদ ছুটে এলো মার কাছে। কি হয়েছে মা, কাঁদছ কেন? রঞ্জু, রাশেদ, বিনাকে খুঁজে পাচ্ছি না। মা আর কিছু বলতে পারল না, বসে পড়ল পুকুর পাড়ের মাটির ওপর। মাঝের চাচি এসে ধরল মাকে। তারপর চাচি রঞ্জুদা আর রাশেদকে বলল, একজন ছাদে দেখ আর অন্যজন বাগানে যা। রাশেদ গেল ছাদে, আর রঞ্জুদা খুঁজতে লাগলো বাড়ির পিছনের দেবদারু আর মেহেগুনির বাগানে। দেখতে দেখতে আশেপাশের প্রতিবেশীরাও জড়ো হয়েছে রঞ্জুদাদের বাড়িতে। রঞ্জুদার সাথে তারাও খুঁজছে বিনাকে। তন্ন তন্ন করে খোঁজা হলো বিনাকে। এপাড়া ওপাড়া, পুকুর পাড়, জঙ্গল সবখানেই দেখা হলো, কোথাও নেই বিনা। এদিকে সময় যত যাচ্ছে মায়ের চিন্তার মেঘটা ঘন থেকে ঘনতর হচ্ছে। তার সব আশঙ্কা বদলে যাচ্ছে আতঙ্কে। মা মনে মনে দোয়া দুরুদ পড়ছে আর ভাবছে, বিনা যদি এখন ঘর থেকে মা মা ডাকতে ডাকতে ঝাঁপিয়ে পড়ে তার কোলে, তাহলে সে বিনার জানের সদগা দেবে মসজিদে। মা তার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে বিনার কোকড়া চুল, ছোট ছোট হাত পা, ছোট ছোট দস্যুপনা। উঠানের মাঝখানে মাটির ওপর মাজের চাচির কাঁধে মাথা রেখে বসে আছে মা। তার শরীরটা কেমন জানি অবসন্ন হয়ে আসছে। চাচি কিছুই বুঝতে পারছে না এখন কি করা উচিত। মা আর চাচিকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে পাড়ার একদল মহিলা। তাদের মধ্য থেকে কেউ একজন হঠাৎ বলে উঠল, চাচি, দেখেন তো আপনাদের কুকুরের মুখে কি? মা দেখল চন্দনের কুকুর টমি বসে আছে বারান্দায়। টমি সারাক্ষণ থাকে বিনার সাথে। টমির মুখে ঝুলছে বিনার পায়ের নুপুর। রঞ্জু, বিনা পুকুর পাড়ে গেছে। কথাটা বলেই মা অজ্ঞান হয়ে পড়ে গেল উঠানের মাটিতে। চাচি চিৎকার করে পাড়ার মহিলাদের বলল, শীঘ্র পানি নিয়ে আয়। চাপকল থেকে বালতিতে পানি নিয়ে কয়েকজন মায়ের মাথায় ঢালতে লাগল। রঞ্জুদা জামা পরে লাফ দিল পুকুরে। রঞ্জুদার দেখা দেখে আরও 15-20 জন লাফ দিল পুকুরে। সবাই ডুব দিয়ে দিয়ে খুঁজছে বিনাকে। চাচি রাশেদকে পাঠালো জেলে পাড়ায়। পুকুরে জাল টেনে খুঁজতে হবে বিনাকে। বোতল, আপনি কি শুনছেন আমার গল্প? হ্যাঁ, শুনছি। তারপর কি হলো? আবার মেয়েদের গলায় নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলাম। দেখেছেন নসীন, বোতল শুনছে আমার গল্প। নসীন বাম হাতের তালুতে মুখ রেখে সরাসরি তাকিয়ে আছে আমার দিকে। আমার গল্প শুধু শুনছেই না, মনে হচ্ছে ও এখন দাঁড়িয়ে আছে রঞ্জুদাদের উঠানে। আমি তাকাতে পারছি না নসীনের চোখের দিকে। এত সুন্দর চোখ আমি আমার জীবনে আর দেখিনি। ওর শরীরের সবচেয়ে প্রভাবশালী প্রত্যঙ্গ ওর চোখ।
চোখের দৃষ্টিতেও যে সৌরভ থাকে সেটা আগে জানতাম না। এতক্ষণ লোডশেডিং চলছিল। হঠাৎ ফ্যানটা ঘুরে উঠল নওশীনের মাথার উপর। ওর গালের সাথে লেগে থাকা রেণুর প্রলেপের মতো কোমল পশমগুলো কাঁপছে ফ্যানের বাতাসে। মুক্তার মতো জল করছে গলার ভাঁজে জমে থাকা কয়েক ফোঁটা ঘাম। তারপর কি হলো জানতে চাইল নওশীন। তারপর কাঠি লজেন্স চুষতে বাড়ি ফিরল মালিক। রঞ্জুদাদের কাজের ছেলে, 17-18 বছর বয়স তার। মালিকের কাঁধে বসে আইসক্রিম খাচ্ছে বিনা। মা এসে ছো মেরে তুলে নিল বিনাকে। বিনার কপাল, গালে, হাতে পাগলের মতো চুমু খেতে লাগল মা। বিনাকে বুকের সাথে চেপে ধরে ওর কোকড়া চুলে হাত বোলাতে এখনো কাঁদছে মা। অন্যদিকে কোমরের শাড়ি গুজতে এগিয়ে এলো মাঝের চাচি। দাঁড়ালো মালিকের সামনে। তারপর মালিকের 2 গালে চড়াতে লাগলো মাঝের চাচি। মা যতগুলো চুমু দিয়েছিল বিনাকে, চাচি তার কয়েক গুণ চড় দিল মালিককে। মালিকের গায়ের রং কালো হওয়ায় বোঝা যাচ্ছিল না তার গাল লাল হয়েছে কিনা, কিন্তু লাল টকটক করছিল চাচির 2 হাত। চন্দন তাড়াতাড়ি ওর হাত মোজা দুটো দিল মাঝের চাচিকে। মোজা পরে চাচি আবার শুরু করল। বেশ কিছুক্ষণ পর বিস্ময় প্রকাশ করল মালিক। চাচি, আপনি আমারে মারেন কেন? আমি তো আপনার বাড়ি কাজ করিনি। ওই বিনাকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি? বলল চাচি। বিনারে নিয়ে গিয়েছিলাম মোড়ের দোকানে আইসক্রিম কিনতে। দেখি দোকানে আইসক্রিম নেই। গেলাম দৌলতপুর। ফেরার সময় দেখি বায়োস্কোপ হচ্ছে কাশিমপুর স্কুলের মাঠে। বিনারে বায়োস্কোপ না দেখালে যদি চাচি রাগ করে, তাই আমরা গেলাম বায়োস্কোপ দেখতে। বায়োস্কোপ শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। অয় ছাগল, কেউ তোরে বলেছে বিনাকে নিয়ে যা? কাউকে না বলে তুই বিনাকে নিয়ে গিয়েছিস কেন? মালিক উত্তর দিল, কেন, আমরা যখন যাই তখন টমি দেখেছে। টমি ডাকেনি? টমিকে? চন্দনের কুকুর। টমিকে কইছিলাম বাড়ি যেয়ে 2টা ডাক দিবি, তাহলে সবাই বুঝতে পারবে বিনা আমার সাথে। টমি ঠিকই ডাকিছে, আপনারা বুঝতে পারেননি। চাচি হাতের মোজা দুটো খুলে রঞ্জুদাকে বলল, রঞ্জু, আমাদের বাড়ি থেকে রামদা নিয়ে আয়, খুন কর মালিককে। অনেকক্ষণ থেকেই চা খেতে ইচ্ছা করছে, কিন্তু ক্যান্টিনের সামনে 4-5 জনের ভিড় লেগেই আছে। এখন আর ভিড়টা নেই। উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। আমার হঠাৎ করে চেয়ার ছাড়ায় অবাক হল নওশীন। কি ব্যাপার, চলে যাচ্ছেন নাকি? না, বোতল চা খাবে, ওর জন্যে চা নিয়ে আসি। আপনার বোতল কয়টা চিনি খায় 1 কাপ চায়ে নওশীন? 1 চামচ। আমার হাতে 2 কাপ ড্যানিশের চা। 1 কাপ চায়ে জং ধরেছে। চায়ের উপর দুধের স্বরের বদলে ভাসছে চামচের কালো জং। আমি ভালো চায়ের কাপটা নওশীনকে দিয়ে বললাম, নিন নওশীন, চা খান। বোতলের পাকস্থলী প্লাস্টিকের তো, গরম চা খেলে গলে যেতে পারে। নওশীন সমান ধৈর্যের 2টো চুমুক দিল চায়ের কাপে। আচ্ছা নওশীন, বোতলটা মিস না মিসেস? আপনার কি মনে হয়? বাল্যবিবাহ না হলে আমার মনে হয় মিস। কোনো উত্তর না দিয়ে নওশীন আবার চুমুক দিল চায়। আমি বুঝলাম নওশীন মিস। মিস বোতল, আপনার ভয় কি এখনো আছে? চায়ে নবম চুমুক দিয়ে বোতলটা ব্যাগে ঢুকালো নওশীন। না, এখন আর ভয় লাগছে না। আপনার গল্পটা শেষ করুন। নওশীনের কণ্ঠস্বর সুরের মতো বসে যাচ্ছে আমার 2 কানে। ওর বলা ছোট ছোট বাক্যগুলো সাজানো পংক্তির মতো শুনছি আমি। নওশীনের কণ্ঠের প্রতিটি শব্দকে এমনভাবে অনুসরণ করছে আমার কান, যেন তার আর গীত হবে না দ্বিতীয়বার। কি হলো, গল্প বলুন। নওশীন নিজের ইচ্ছায় হয়ে উঠল একটা সুন্দর পাত্র। আমি সেই পাত্রে ঢালতে থাকলাম আমার সব গল্প। রঞ্জুদাদের বাড়িটা ছিল আগের দিনের জমিদার বাড়ির মতো। আই শেপের লম্বা দালান। অনেকগুলো ঘর সারিবদ্ধভাবে বসানো। সব ঘর প্রায় একই মাপের। বাড়িটা দেখতে অনেকটা স্কুলের মতো। চুন সুরকি দিয়ে তৈরি 100 বছরের পুরানো বাড়ি। দেয়ালগুলো প্রায় 1 ফুট চওড়া। দোতলায় একটা চিলেকোঠা ঘর। ছাদটা খোলা উঠানের মতো। নিচের বারান্দা থেকে 5টা সিঁড়ি পার হয়ে তারপর উঠোন। 4 ভাই বোনের মধ্যে রাশেদ সবচেয়ে পড়ুয়া। বিএ কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। এসএসসিতে স্ট্যান্ড করেছে রাশেদ, বিজ্ঞান শাখায় 8ম। আর রঞ্জুদা ভর্তি পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে।
রঞ্জুদার মা নামাজি মানুষ, এখন বাবাও নামাজ পড়ে। আল্লাহর কাছে তাদের একটাই চাওয়া, রঞ্জুদা যেন ডাক্তার হতে পারে। পীরবাড়ি থেকে একটা তাবিজ এনে মা পরিয়ে দিয়েছে রঞ্জুদার হাতে। বাবা বলে, অলৌকিকতা হচ্ছে মুখের ব্রণের দাগের মতো, যত খুঁজবে তত পাবে। এইচএসসিতে মাঝারি ধরনের একটা প্রথম বিভাগ পেয়েছে রঞ্জুদা। প্রথমে বাবা মা খুশি ছিল প্রথম বিভাগে, তবে রাশেদ স্ট্যান্ড করার পর তারা সবসময় বলে, রঞ্জু, তোকে দিয়ে কিচ্ছু হবে না, রাশেদের মতো হবার চেষ্টা কর। রঞ্জুদা তাই ভীষণ খ্যাপা রাশেদের উপর। পান থেকে চুন খসার আগেই থাপ্পড় দেয় রাশেদকে। রাশেদ ছোটখাটো নিরীহ পড়ুয়া বালক, আর রঞ্জুদা 5 ফুট 9 ইঞ্চি লম্বা দুরন্ত কিশোর। এলাকার ফুটবল টিমের সবচেয়ে তেজি স্ট্রাইকার। শরীরের লকলকে পেশি থেকে ঠিকরে বের হচ্ছে আগাম পুরুষত্ব। শারীরিক কারণেই রঞ্জুদার থাপ্পড়ের কোনো প্রতিবাদ করতে পারে না রাশেদ। প্রতিবার থাপ্পড় খাবার পর মাথা নিচু করে চশমাটা মোছে, আর লজ্জায় লাল হয়ে যায় তার কান দুটো। রঞ্জুদার বাবার মতো খবরের কাগজ পৃথিবীতে কয়জন মানুষ পড়ে সেটাও রীতিমতো গবেষণার বিষয়। তার খবরের কাগজ পড়ার পর্ব 2টি। প্রথম পর্ব অফিস যাবার আগে। এ পর্বে তিনি কেবল চোখ বোলান কাগজটার উপর। প্রায় 40 মিনিট স্থায়িত্ব এ পর্বের। দ্বিতীয় পর্ব শুরু হয় অফিস থেকে ফেরার পর। খবরের কাগজের যে অংশগুলো কেউ পড়ে না, যেমন সম্পাদকীয়, সহ সম্পাদকীয়, উপসম্পাদকীয়, যুগ্ম সম্পাদকীয়, সাহিত্য পাতা, সেগুলো তিনি মুখস্থ করেন এই পর্বে। বানান আর ব্যাকরণের ভুলগুলো লাল কালি দিয়ে আন্ডারলাইন করা হয় তখন। উল্টাতে উল্টাতে কাগজটা যখন নেতিয়ে পড়ে পুরনো কাপড়ের মতো, তখন তিনি কাগজটা ছুঁড়ে দিয়ে বলেন, আজকাল পড়ার মতো কিছুই থাকে না খবরের কাগজে। এখন রঞ্জুদার বাবার খবরের কাগজ পড়ার প্রথম পর্ব চলছে। একটু পরেই তিনি চলে গেলেন অফিসে। রঞ্জুদা আর তার 2 বন্ধু এসে দাঁড়ালো মায়ের সামনে। রঞ্জুদা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা, আমি ওদের সাথে ফুটবল খেলতে যেতে পারি? কোথায়? দৌলতপুর। আর যাব না, আজই শেষ। প্রমিস মা। মা চোখ কপালেরও উপরে তুলে বলল, আর 2 সপ্তাহ পর তোর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা, আর তুই এখন খেলতে যাবি দৌলতপুর? থাক, ম্যারাডোনা হবার দরকার নেই, পারলে ডাক্তার হও। রঞ্জুদা চোখ ইশারা করল তার বন্ধুদের দিকে। সাথে সাথে ওরা দুজন মার পা জড়িয়ে ধরল। চাচি প্লিজ, রঞ্জু আমাদের ক্যাপ্টেন, ওকে ছাড়া আমরা খেলতে পারবো না, আজ আমাদের ফাইনাল ম্যাচ। মা ফেলতে পারল না ওদের আবদার। রঞ্জু, তোর বাবা বাড়ি ফেরার আগেই ফিরবি, আর আজকের পর সব খেলাধুলা বন্ধ। মার কথা শেষ হবার আগেই হাওয়ায় মিলিয়ে গেল রঞ্জুদা। আকাশের কোথাও হয়তো বিধাতা একটু হেসেছিলেন সেদিন। রঞ্জুদা আর কোনোদিন খেলতে যেতে পারেনি। তার শেষ খেলাটি ফাইনাল ম্যাচই ছিল। চন্দন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রঞ্জুদার নাটক। লাইব্রেরি ঘর থেকে রাশেদ ডাকল চন্দনকে। চন্দন, পড়তে আয়। ওরা সবাই বাবার লাইব্রেরির বড় টেবিলে একসাথে পড়ে। রাশেদের ডাক শুনে মেজাজ খারাপ হয়ে গেল চন্দনের। রাশেদের মাথাটা কল্পনা করে জোরে একটা লাথি দিল ফুটবলে। স্ট্যান্ড করার পর থেকে বড় যন্ত্রণা শুরু করেছে রাশেদ। সারাক্ষণ খালি পড়তে আয় পড়তে আয়। মাও সুর মেলান রাশেদের সাথে। চন্দন, পড়তে যা, রাশেদ ডাকছে। একাডেমিক সাকসেস নামক ভাইরাসে আক্রান্ত ওদের বাবা মা। পড়তে যা, এখন কি খেলার সময়, খেলাধুলা করে কি লাভ, এগুলো শুনতে শুনতেই বড় হচ্ছে ওরা। চন্দন একটা বই খুলে বসে আছে পড়ার টেবিলে। তাকাতেও ইচ্ছা করছে না ওর বইয়ের দিকে। জানলা দিয়ে তাকিয়ে আছে বাড়ির পিছনের মস্ত অশ্বত্থ গাছটার দিকে। এই গাছটা দেখলে রাতের বেলা খুব ভয় লাগে তার। বাবা বলে, গাছের সাথে মানুষের তফাৎ হচ্ছে গাছের মুখ থাকে নিচে। শিকড় দিয়ে গাছ ততটুকুই খায় যতটুকু তার প্রয়োজন। চন্দন ভাবছে, গাছ কি এখন খাচ্ছে, নাকি বিড়ার মতো খাবার প্লেট সামনে নিয়ে চুপচাপ বসে আছে? গাছের খাবার প্রক্রিয়া নিয়ে চন্দনের দুশ্চিন্তায় আপাতত ছেদ পড়ল উঠানে রানু আপার গলা শুনে। চাচি, মা বড়ই পাঠিয়েছে তোমাদের জন্য। মা বলল, লাইব্রেরি ঘরে চন্দন আর রাশেদের কাছে নিয়ে যা। চাচি, রঞ্জু কোথায়? আমার একটা বই লাগবে। রঞ্জু কি বাড়িতে থাকে? সামনে ওনার বিশ্বকাপ, উনি খেলতে গেছেন। তোর যে বই দরকার নিয়ে যা। রাশেদ, চন্দন, নে বড়ই খা।
বলি রানু আপা একটা বড়ই মুখে দিল। রানু আপা, আমার কমিক বইটা এনেছ? সরি রাশেদ, ভুলে গেছি, কাল নিয়ে আসব। তুমি তো কালও ভুলে যাবা। রানু আপা বিরক্ত হয়ে বলল, একটা লাল সুতা দে তো চন্দন। লাল সুতা দিয়ে কি করবা? আগে দে, তারপর দেখাচ্ছি। চন্দন একটা সুতা দিল, তবে কালো। রানু আপা সুতাটা আঙুলে পেঁচাচ্ছে। চন্দন অবাক হয়ে দেখছে তার পাগলামি। কি করছো রানু আপা? সুতাটা পেঁচাতে পেঁচাতে রানু আপা বলল, আমার কিছু মনে থাকে না তো, তাই এ ব্যবস্থা। কাল সকালে ঘুম থেকে উঠে যখন দেখব আঙুলে এই সুতা, তখন মনে পড়বে রাশেদের বইয়ের কথা। আর ভুল হবে না। ঘর থেকে একটা বই নিয়ে রানু আপা এক লাফে নামল উঠানে। রানু আপা মাজের চাচার একমাত্র সন্তান। রঞ্জুদার বাবার ঘনিষ্ঠ বন্ধু মাজের চাচা। খুলনা হাসপাতালের সামনে বড় ওষুধের দোকান তার। রঞ্জুদাদের দুটো বাড়ি পরেই রানু আপাদের বাড়ি। রানু আপা কিশোরী হলেও মনটা শিশুদের মতো। লাফিয়ে লাফিয়ে হাঁটে রানু আপা। চুলের বেনি দুটো কখনো স্থির থাকে না তার। রানু আপার কাছে জীবন হচ্ছে অনেকগুলো দিনের সমষ্টি। সে বাঁচে দিন হিসাবে। রানু আপা প্রতিটি দিন উপভোগ করে, কখনো কলমি ফুল তুলে, কখনো মগডালের পেয়ারাটা পেরে, কখনো আবার কারো বাঁধা ছাগলের দড়ি খুলে দিয়ে। রানু আপা মনে করে জীবন কোনো গল্প না, জীবন এক রূপকথা। রঞ্জুদার সাথেই পড়ে রানু আপা। দুজন খুব পছন্দ করে দুজনকে। তবে পছন্দের পাল্লাটা রানু আপার দিকেই বেশি ভারী। সে সারাদিন থাকে রঞ্জুদাদের বাড়িতে। রঞ্জুদার মাকে তরকারি কুটে দেয়, বিনার সাথে খেলা করে, আর অপেক্ষা করে রঞ্জু কখন বাড়ি ফিরবে। কিন্তু রানু আপা ছাড়াও আরও অনেক কাজে ব্যস্ত রঞ্জুদা। ফুটবল ম্যাচ, গ্রামের পুকুরে সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি ইত্যাদি ইত্যাদি। এসব কাজ করতে করতে রঞ্জুদার সময়ই হয় না বাড়ি ফেরার। অপেক্ষা করতে করতে বাড়ি চলে যায় রানু আপা। ভাবে কাল নিশ্চয়ই দেখা হবে। কালও দেখা হয় না। এভাবে রঞ্জুদার সাথে একদিন দেখা করতে রানু আপাকে অপেক্ষা করতে হয় 1 সপ্তাহ। কিছুক্ষণ পর টেলিফোনের গতিতে রানু আপা আবার এলো রঞ্জুদাদের বাড়িতে। গলা দিয়ে তার শব্দের বদলে বাতাস বের হচ্ছে। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে বলল, চাচি, এক ফকির সাহেব এসেছেন আমাদের বাড়ি। মানুষের মুখ দেখে তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। মা তোমাকে ডাকছে। রানু আপা বিনাকে কোলে নিয়ে রঞ্জুদার মার হাত টানতে টানতে নিয়ে গেল তাদের বাড়ি। মা আর রানু আপার পেছন পেছন চন্দন আর রাশেদও গেল। রানু আপাদের উঠানে বসে আছেন লম্বা চুলদাড়িওয়ালা এক ফকির সাহেব। তার হাতে পায়ে গলায় অন্তত ৩০-৪০টা লোহার বালা। এই বালাগুলোই ফকির সাহেবকে ধরে রেখেছে রানু আপাদের উঠোনে, নইলে তিনি উড়ে যেতেন দমকা বাতাসে। এমন সরু মানুষ ওরা ওদের জীবনে আর দেখেনি। বালাসহ ফকির সাহেবের ওজন ২৫-৩০ কেজির বেশি হবে না। রঞ্জুদার মাকে দেখেই ফকির সাহেব বললেন, তোর অনেক সমস্যা, সামনে অনেক বিপদ। আপনি আমাকে তুই করে বলছেন কেন? আপনার চুলদারি লম্বা হলেও একটাও পাকা না। আমার মাথা ভর্তি পাকা চুল, এই দেখেন। মা তার কয়েকটা পাকা চুল তুলে ফকির সাহেবের হাতে দিল। একটু ঘাবড়ে গেলেন ফকির সাহেব। তবে ফকির সাহেব ভীষণ দক্ষ তার পেশায়। যেখানেই যান ভালো করে খোঁজ খবর নিয়ে যান। নিজের হোমওয়ার্কে কখনো ফাঁকি দেন না তিনি। নিজেকে একটু সামলে নিয়ে অন্য সুরে কথা শুরু করলেন ফকির সাহেব। দেখ মা, আমাদের সবার আত্মা একই সাথে তৈরি। তাই আমরা কেউ বড় না, কেউ ছোট না। তোরা শিক্ষিত মানুষ। তুই ধরেই দিয়েছিস যে আমি একজন প্রতারক। আমার কোনো কথাই তোর বিশ্বাস হবে না। তবে মা, আমি ঘুমের ভিতর হাঁটার তাবিজ দেই। দাম মাত্র ১০ টাকা। তুই কি একটা তাবিজ নিবি না? অন্তত এ আশায় যে যদি তোর মেয়ে ভালো হয়, ১০টা টাকা না হয় জলেই গেল। ফকির সাহেব তার ঝোলা থেকে একটা তাবিজ বের করে মার হাতে দিলেন। মা টাকা দিতে গেলে তিনি বললেন, না, টাকা লাগবে না। আমি তোকে এমনি এমনি দিলাম তাবিজটা। মারে, যে নিজে চোর সে মনে করে তার বাপও চোর। মা বেশ জোরে একটা ধাক্কা খেল ফকিরের কথায়। কথার খেলায় মা হেরে গেল ফকিরের কাছে। তাবিজটা নিয়ে মা যখন চলে যাচ্ছিল তখন মাকে আবার ডাকলেন তিনি। ফকির সাহেবের কথা এখনো শেষ হয়নি, কারণ তিনি ঘুমের ভিতর হাঁটার তাবিজ বিক্রি করতে আসেননি।
এসেছেন মেডিকেল কলেজে ভর্তির তাবিজ বিক্রি করতে, যার দাম কয়েক হাজার টাকা। মারে, আমার কাছে আরও তাবিজ আছে। দৌলতপুরে সবাই আমাকে চেনে। তোর স্বামীর মিলের ম্যানেজার ছেলে প্রথমবার পরীক্ষা দিয়ে চান্স পায়নি ইঞ্জিনিয়ারিং কলেজে, পরের বার পেয়েছে। ওর হাতটা একটু দেখিস, আমার তাবিজ এখনো ঝুলছে ওর হাতে। মা অবাক হলো ফকিরের কথায়। সত্যিই ম্যানেজার ভাইয়ের ছেলে আজাদ দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে বুয়েটে। মার খুব ইচ্ছা করছে রঞ্জুর জন্য একটা তাবিজ নিতে, কিন্তু মা এরকম অনেক প্রতারকের কথা জানে। অনেক কষ্টে মা নিজেকে সামলালো। তবে মা তাবিজ না নিলেও ফকিরের প্রচেষ্টা বৃথা যায়নি। ফকির সাহেবের এই বিজ্ঞাপনের টার্গেট গ্রুপ শুধু মা একা না, আশেপাশের সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি বলেছিলেন তার কথাগুলো। ফকির সাহেব পেয়ে গেলেন অন্য এক খরিদ্দার। তিনি রানু আপাদের উঠোন থেকে বড় রাস্তায় উঠতেই সবার চোখ এড়িয়ে রানু আপা দাঁড়াল ফকির সাহেবের সামনে। সে রঞ্জুর মেডিকেলে ভর্তির তাবিজ কিনতে চায়। মারে, এই তাবিজ তুই কিনতে পারবি না, এর অনেক দাম। কত দাম? ৩,০০০ টাকা। টাকা রানু আপার সাথেই আছে। গলার চেইনটা খুলে রানু আপা দিল ফকিরের হাতে, যার দাম আরও বেশি। ফকির সাহেবের চোখ দুটো চকচক করে উঠল চেনটা হাতে পেয়ে। ফকির ঝোলা থেকে একটা তাবিজ বের করে রানু আপার হাতে দিয়ে বলল, আল্লাহ তোর মনের আশা পূরণ করবেন। রানু আপা বুঝতেও পারল না ফকির সাহেব মাকে আর তাকে দিলেন একই তাবিজ। তাবিজ চায় একটা চুমু খেয়ে রানু আপা ছুটল বাড়ির দিকে। বাড়িতে ঢুকে শুরু হলো রানু আপার কান্না। নিজের অভিনয়ে সে নিজেই মুগ্ধ হচ্ছে, চোখ দিয়ে পানিও আসছে। মাকে দেখে কান্নার ভলিউম আরও বাড়িয়ে দিল রানু আপা। কি হয়েছে রানু, কাঁদছিস কেন? মাকে কোনো উত্তর না দিয়ে আরও জোরে কাঁদছে রানু আপা। আহা, না বললে বুঝবো কিভাবে? মা, আমার গলার চেনটা হারিয়ে ফেলেছি রঞ্জুদের পুকুরে। তুই কি কোনোদিন বড় হবি না রানু? রাগ করে চলে গেল রানু আপার মা। আর চোখে মাকে দেখছে রানু আপা। বাবা মার একমাত্র সন্তান সে। তার চোখের পানি গাঢ় সালফিউরিক অ্যাসিড। মাত্র কয়েক ফোঁটাতে গলে যায় বাবা মা দুজনেই। রানু আপার চেহারায় অপরাধবোধের কোনো চিহ্নই নেই, কারণ চেনটা হারিয়ে ফেলেছি রঞ্জুদের পুকুরে কথাটা সত্যও না, আবার মিথ্যাও না। রানু আপা দেখতে কেমন ছিল? আচানক প্রশ্ন করল নসীন। ওর প্রশ্নটা আমাকে বাধ্য করল একটু ভাবতে। শুধু সুন্দর বললে অবিচার করা হবে রানু আপার ওপর। সুন্দরের বর্ণনা অবশ্যই সুন্দর হওয়া চাই। আমি তাকালাম নসীনের দিকে। এক সুন্দরীর দিকে তাকিয়ে অন্য সুন্দরের বর্ণনা করা সহজ। আমার দৃষ্টি ছড়িয়ে পড়ল নসীনের উপর। নসীন ওর একরাশ কালো চুল ঝুলিয়ে দিয়েছে মাথার একপাশ দিয়ে। পিছনের বন্ধ জানলার ফাঁক দিয়ে বিকেলের কমলা আলো ঢেউ খেলছে ওর খোলা কাঁধের ওপর। কানের লতিটা লাল টকটক করছে সেই আলোয়। চিবুকের কালো তিলটা যেন ফুল স্টপ অথবা বিস্ময়বোধক চিহ্নের নিচের ডট। নসীনকে মনে হচ্ছে মুগ্ধতার এক গ্লাস ঠান্ডা পানি। যত দেখছি ওকে, ততই টের পাচ্ছি নিজের ভিতরের মুগ্ধতার পিপাসাটাকে। ওর দিকে তাকিয়ে আমি ভাবছি, অলিক রঙের এমন জীবন্ত কবিতা আমি আগে কখনো পড়িনি। কি হলো, বললেন না? কেমন দেখতে ছিল রানু আপা? রানু আপা ছিল প্রজাপতির মতো সুন্দর। প্রজাপতি যেমন নিজেই একটা উড়ন্ত ফুল, রানু আপাও ছিল ঠিক তেমন। কোনো মেয়েকে যদি বলা হয় সে রানু আপার মতো দেখতে হবে, তবে সে শুঁয়োপোকা হতে কোনো আপত্তি করবে না, কারণ শুঁয়োপোকা থেকেই হয় প্রজাপতি। দিনটা ছিল শুক্রবার, গ্রীষ্মের একটা দিন। লম্বা সফরের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছে সূর্যটা। ঝিরিঝিরি বাতাসে ভর্তি রঞ্জুদাদের উঠান, বাড়ির প্রতিটি ঘর। পড়ার টেবিলে রঞ্জুদা, রাশেদার চন্দন। বাবা মুখ ধুচ্ছে কলপারে। আজ অনেক সকালে খবরের কাগজ নিয়ে এসেছে সমীর হকার। এত সকালে তাকে দেখে বাবা বলল, কি ব্যাপার সমীর, আজ এত সকালে? চাচা, আপনার জন্য খবর আছে। কলপারেই বাবা খবরের কাগজটা খুলল, তারপর ছুটে গেল ঘরের ভিতর। বাবার পিছন পিছন সমীর হকারও গেল ঘরে। কিছুক্ষণ পর ঘর থেকে হাসতে হাসতে বের হল সমীর। উঠানে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে মুখ করে চিৎকার দিল সে। বলল, চাচি, আজ দুপুরে আপনাদের বাড়ি আমার দাওয়াত, মনে থাকে যেন।
একটু পর বাবাও বের হলো ঘর থেকে। এক তোড়া টাকা দিয়ে কাজের ছেলেটাকে কোথায় যেন পাঠালো বাবা। বাবাকে ভীষণ খুশি খুশি দেখাচ্ছে। বিনাকে নিয়ে জোরে জোরে দোল খাচ্ছে তেজপাতা গাছে ঝোলানো দোলনায়। চন্দনের কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে, গুনগুন করে গান গাচ্ছে। পড়ার টেবিল থেকে অবাক হয়ে বাবাকে দেখছে রঞ্জুদা, রাশেদ আর চন্দন। বাবার কি হয়েছে রঞ্জুদা? চন্দন বলল, মনে হয় কাল শ্রমিকদের ধর্মঘট, অফিসে যেতে হবে না বাবার, তাই এত খুশি। বিনাকে নিয়ে বাবা ঢুকল রান্নাঘরে। বাবাকে দেখে মা বলল, তুমি রান্নাঘরে কি চাও? মার কাঁধে হাত রাখল বাবা। দাও, আজ তরকারির পাটিগুলো আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি খাবার টেবিলে। বাবার কপালে হাত দিয়ে মা বলল, তোমার শরীর খারাপ না তো? খাবার টেবিল গোছাতে চাইছ? বাবা সত্যিই তরকারির বাটিগুলো নিয়ে গেল ডাইনিং টেবিলে। সবাই আসো, খাবার রেডি। এমনভাবে চিৎকার করল বাবা যেন সব সে বানিয়েছে। রঞ্জুদা, রাশেদ আর চন্দন ছুটে এলো। তবে সেটা খাবার টেবিলের আকর্ষণে না, পড়ার টেবিলের বিকর্ষণে। বাবার পাশের চেয়ারে রঞ্জুদা, তার পাশে রাশেদ। চন্দনের চেয়ার বাবার ঠিক সামনে, বাবার অন্য পাশে মা বসবে। পরোটার গামলা হাতে ঘরে ঢুকল মা। ভ্রুকুচকে বাবাকে বলল, এটা খাবার টেবিল না অফিসের টেবিল? তরকারির বাটিগুলো অফিসের ফাইলের মতো টেবিলের এক কোনায়। বাবা কিছুই বলল না। আজ সব কিছুতেই মজা পাচ্ছে সে। বাবা পাশের চেয়ারটা টেনে বসতে বলল মাকে। রঞ্জুদার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাবা বলল, আজ আমি তোমাদের একটা খুশির খবর দিতে চাই, কিন্তু তার আগে আসো আমরা একটু মোনাজাত করি। বাবা একটা দোয়া পড়ে মোনাজাত ধরল। মাথায় আঁচল টেনে মাও দুই হাত এক করল। হে আল্লাহ, তোমার দরবারে হাজার শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছ। আমাদের পরিবারের উপর তোমার রহমত বর্ষণ করো, আমিন। কিছুক্ষণ নীরবতার পর বাবা রঞ্জুদার হাত চেপে ধরে বলল, রঞ্জু মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে আমাদের রঞ্জু। রাশেদ আর চন্দন চিৎকার করে উঠল, রঞ্জুদা, রঞ্জুদা, রঞ্জুদা। মা কিছুই বলল না। চেয়ার থেকে উঠে রঞ্জুদার মাথাটা চেপে ধরল তার বুকের সাথে। মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে রঞ্জুদার মাথায়। আশীর্বাদের এ বৃষ্টি দেখে বাবাও সামলাতে পারছে না নিজেকে। এদিকে ওদিকে তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করছে। সেদিন বড় অবাক লাগছিল চন্দনের বাবা মার সেই কান্না দেখে। চন্দন তখনও জানত না অতি গভীর আনন্দ আসলে এক ধরনের কষ্ট। জানত না মানুষের সকল কান্না পূর্ণতা কিংবা অপূর্ণতার প্রাচুর্যে ডোবানো এক সেকেন্ডারি হাসি। হঠাৎ উঠানে হুঙ্কার শোনা গেল মাজেদ চাচার। ভাই, ভাবি, আপনারা কোথায়? চিৎকার করে কথা বলেন মাজেদ চাচা। গ্রামের সবাই তাকে ডাকে মাইক মাজেদ, তবে বাবা কখনো ডাকে না মাইক মাজেদ। মাজেদ চাচার গলা শুনে লাফিয়ে উঠল চন্দনের কুকুর টমি। মার দিকে তাকিয়ে বাবা বলল, ওই যে মাইক মাজেদ হাজির। বাবার মুখে মাইক মাজেদ শুনে ওরা সবাই একসাথে হেসে উঠল। চোখের পানি মুছে মাও হাসছে ওদের সাথে। চোখের পানিতে ধোয়া বড় পবিত্র সে হাসি। মা বলল, মাজেদ ভাই আসেন, আমরা এখানে। ঘরে ঢুকল মাজেদ চাচা। রানু আপাও আছে তার সাথে। কাগজে রঞ্জুদের রেজাল্ট দেখলাম, রঞ্জু কি মেডিকেলে চান্স পেয়েছে? বাবা মাজেদ চাচার সামনে মেলে ধরল খবরের কাগজটা। রঞ্জুদার রোল নম্বর লাল মার্কার দিয়ে গোল করে রেখেছে বাবা। এই যে দেখো, রঞ্জু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। খুব খুশি হলো চাচা খবরটা শুনে। আলহামদুলিল্লাহ, রঞ্জু তো দেখিয়ে দিয়েছে, কি বলো? বাবা মাজেদ চাচার হাত থেকে কাগজটা নিয়ে আবার তাকিয়ে আছে রঞ্জুদার রোল নাম্বারের দিকে। ধমকের সুরে মা এবার বলল, নাও, এবার রাখো কাগজটা, আর কতবার দেখবা? শোনো রঞ্জুর মা, তুমি যদি কাউকে কোনো সুসংবাদ দিতে চাও তবে সেটা দিবে একটা কাগজে লিখে। সে যতবার দেখবে কাগজটা ততবার পাবে সুসংবাদটা, আর দুঃসংবাদ দিবে মুখে, সে একবারই শুনবে। মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রানু আপা। খাবার টেবিলে বসা সবার উচ্ছ্বাস শুনছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে রঞ্জুদার দিকে। চোখ দিয়ে কথা বলতে পারে অনেকেই, তবে রানু আপা সেদিন চোখের দৃষ্টি দিয়ে জড়িয়ে ধরেছিল রঞ্জুদাকে। রানু, বস, নাস্তা কর। মার কথায় যেন ফিরে এলো রানু আপা। একটু লজ্জাও পেল।
ছেড়ে দিল চোখের আলিঙ্গন। রঞ্জুদাদের নাস্তার টেবিল যখন ঝলমল করছিল হাসি খুশির ফ্ল্যাশিং লাইটে, তখন সেখানে যুক্ত হলো এক গাদা মিষ্টি লেজার বিম। মিষ্টি লেজার বিমের উৎস উঠানে এসে দাঁড়ানো একটা ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি ভর্তি মাটির হাড়ি, প্রতিটি হাড়ির মুখ খবরের কাগজ দিয়ে মোড়ানো। রঞ্জুদাদের কাজের ছেলে মালেক ঘরে ঢুকে বলল, চাচা, মোট ৭৮ কেজি ৬০০ গ্রাম হয়েছে, বাজার আর নেই। মা বলল, কি ৭৮ কেজি ৬০০ গ্রাম রে মালেক? চাচি, মিষ্টি। মানে? চাচা ১০০ কেজি মিষ্টি কিনতে বলেছিল, কিন্তু বাজারে অত মিষ্টি নেই। দানাদার আর গজা মিলায় মোট ৭৮ কেজি ৬০০ গ্রাম মিষ্টি পাইছি। এখন বাজারে বাতাসা ছাড়া আর কোনো মিষ্টিই নেই। মা গলা বাড়িয়ে দেখল উঠানে মিষ্টির ভ্যান। মাথায় হাত দিয়ে মা বসে পড়ল ঘরের মেঝেতে। রঞ্জুদার বাবা চেয়ার থেকে উঠে দাঁড়াল, দুহাত শূন্যে তুলে চিৎকার করে বলল, আমার সৈন্য সামন্তরা, গেট রেডি, ঝাঁপিয়ে পড়ো মিষ্টির ভ্যানে। মা তোমাদের পিরিচে করে মিষ্টি খাওয়ায়, বাবা খাওয়াবে ভ্যানে করে। বাবার কথা শুনে চন্দন ডাইনিং চেয়ার থেকে লাফ দিল উঠানের মিষ্টির ভ্যানের ওপর। ৪ মিটার চওড়া বারান্দা আর ৫টা সিঁড়ি উড়েই পার হলো চন্দন। তারপর ২ হাত ছুরির মতো ঢুকিয়ে দিল কাগজ ফুটো করে মিষ্টির হাঁড়িতে। অনেকক্ষণ মিষ্টি গেলার পর আস্তে আস্তে খাওয়া শুরু করল চন্দন। মিষ্টির ঝোলে ভিজে গিয়েছে তার ২ হাত। কুনোই দিয়ে টপ টপ করে পড়ছে মিষ্টির ঝোল। জানেন নসীন, সেদিন খবরের কাগজটা পিঠে করে শুধু রঞ্জুদার রেজাল্টই নিয়ে আসেনি, কোলে করে এনেছিল একরাশ পানি। আনন্দে সেই পানিতে প্লাবিত হল ওদের বাড়িঘর। প্রায় ১ মাস ওরা ভাসতে থাকল আনন্দ বন্যায়। কিন্তু আনন্দ, সে তো শুধু বর্ণনা, গল্প না। গল্প মানেই সংকট। জীবন শোনাল ওদের সেই সংকটের গল্প, যা ওরা কোনোদিন শুনতে চায়নি। আনন্দের বন্যা বদলে গেল সংকটের সুনামিতে। শুনছিলেন মুহম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।